তোমাদেরকে আবার একটা নতুন ক্লাসে স্বাগতম জানাচ্ছি এবং সবার আগে বলে নিচ্ছি একটু এই 2-3 দিন ক্লাস না দেওয়ার জন্য সবাইকে সরি বলছি। অ্যাকচুয়ালি লাইটের একটু সমস্যা ছিল, আজকেও যদি কোনো একটু কিছু লাইটের একটু সমস্যা হয় তাহলে একটু অ্যাডজাস্ট করে নিও। এর থেকেও আরও পরিষ্কার পরিচ্ছন্ন আসবে, আমরা 1-2 দিনের মধ্যে এই সমস্যাটা আরও ফিক্স করব। তাহলে যদি লাইটে কোনো সমস্যা হয় এটা একটু সহ্য করে নিও, ঠিক আছে? তাহলে চলো আমরা মূল আলোচনায় চলে যাই। সেটা হচ্ছে এর আগে আমরা আলোচনা করেছিলাম তোমাদের ক্লাস 12-এর 3rd সেমিস্টারের এডুকেশন সাবজেক্টের 4 নম্বর অধ্যায়। সেই 4 নম্বর অধ্যায়টার নাম কি ছিল? অধ্যায়টার নাম আছে মহান শিক্ষাবিদ এবং তাদের শিক্ষায় অবদান। ঠিক আছে, এখানে আমরা অলরেডি দুজন শিক্ষাবিদকে নিয়ে আলোচনা করেছি, স্বামী বিবেকানন্দ এবং রবীন্দ্রনাথ ঠাকুর। আমি বলেছিলাম যে এরপরে আমরা গান্ধীজিকে নিয়ে আলোচনা করব। তাহলে অন্যান্য কথা না বাড়িয়ে আমরা মূল আলোচনায় চলে যাই। আমরা গান্ধীজিকে বা মহাত্মা গান্ধীকে বিভিন্ন জায়গায় বিভিন্নভাবে পড়েছি, হিস্ট্রিতে হোক, বাংলায় হোক, বা আমরা বিভিন্নভাবে এই মানুষটাকে জানি, চিনি। ঠিক আছে, তো আমাদেরকে বা আমি এখানে যে বিষয়টা আজকে আলোচনা করব সেটা হচ্ছে তোমাদের পরীক্ষায় আসলে এখান থেকে কোন জায়গাগুলোকে পড়তে হবে বা তোমাদের পরীক্ষায় কোন জায়গা থেকে কোশ্চেন আসবে, এবং ইন শর্ট তার যে জীবনী সেটা আমরা তো আলোচনা করছি না, তার যে ব্যাকগ্রাউন্ড সেটা আমরা খুব সামান্য অর্থে জানব। মূল আলোচনা তার শিক্ষায় অবদান, তার শিক্ষান পদ্ধতি, তিনি শিক্ষার লক্ষ্যে কী বলতে চেয়েছেন, তিনি আসলে শিক্ষা কী এই সম্পর্কে বা শিক্ষার ডেফিনেশনে তিনি কী বলছেন, ঠিক আছে, বা তার দেওয়া যে শিক্ষা ব্যবস্থা, বুনিয়াদী শিক্ষা ব্যবস্থা হোক, টলস্টয় ফার্ম হোক, ফিনিক্স সেটেলমেন্ট হোক, এই সমস্ত বিষয়গুলো নিয়ে আমরা আলোচনা করব। তাহলে চলো আমরা এক এক করে প্রত্যেকটা বিষয় নিয়ে আলোচনা শুরু করি। প্রথমত দেখা যাচ্ছে যে ইনার যে আবির্ভাব সেটা হচ্ছে ঊনবিংশ শতাব্দী। ঊনবিংশ শতাব্দী হচ্ছে কোন জায়গাটাকে আমরা বলি, অর্থাৎ 1800+। ঠিক আছে, ঊনবিংশ শতাব্দী কোনটাকে বলে, অর্থাৎ 1800 থেকে 1900। ঠিক আছে, এই যে মাঝের সময়টা, এই মাঝের সময়টাকেই বলা হচ্ছে কি ঊনবিংশ শতাব্দী। আমরা জানি যে তিনার সম্পূর্ণ নাম কি ছিল, মোহনদাস করমচাঁদ গান্ধী। ঠিক আছে, তিনার পূর্ণ নাম হচ্ছে কি মোহনদাস করমচাঁদ গান্ধী, এবং ইনি হলেন আমাদের জাতির জনক, ফাদার অফ দ্য নেশন। তাহলে জাতির জনক মহাত্মা গান্ধী কোথায় জন্মগ্রহণ করেন? গুজরাটের পোরবন্দর নামক স্থানে তিনি 1869 খ্রিস্টাব্দে 2 অক্টোবর, কতই অক্টোবর? 1869 সালে 2 অক্টোবর তিনি জন্মগ্রহণ করেন গুজরাটের পোরবন্দর নামক একটা গ্রামে। তার পিতার নাম ছিল কি করমচাঁদ উত্তমচাঁদ গান্ধী এবং মাতার নাম ছিল পুতলিবাই গান্ধী। ঠিক আছে, তোমরা প্রত্যেকেই মুন্না ভাই MBBS সিনেমাটা দেখেছো, গান্ধীজিকে নিয়ে করা। সেই সিনেমাটার মধ্যেও কিন্তু তোমরা পুতলিবাই যে এই গান্ধী ওনার যে মায়ের নাম সেটা তোমরা নিশ্চয়ই তোমার মনে আছে যে সেই অ্যান্সারটা সে দিতে পারছিল না। তো তার মাতার নাম ছিল কি পুতলিবাই গান্ধী এবং পিতার নাম ছিল কি করমচাঁদ উত্তমচাঁদ গান্ধী। তারপরে আমরা দেখব যে একে মহাত্মা গান্ধী বলা হয়, গান্ধীজিকে কি বলা হচ্ছে? মহাত্মা গান্ধী বলা হচ্ছে, বা ইনাকে আমরা বাবুও বলি। যেরকম ওই সিনেমাটাতে আমরা দেখছিলাম যে বাপু বাপু, ঠিক আছে, বাবু বাবু বলতো, তো এটা বাংলা হচ্ছে কি বাবু। তো এই যে মহাত্মা, এই উপাধিটা রবীন্দ্রনাথ ঠাকুর দিয়েছিলেন, এবং সুভাষচন্দ্র বসু, নেতাজি সুভাষচন্দ্র বসু, তিনি এই গান্ধীজিকে বাবু উপাধি দিয়েছিলেন 1944 সালে। কত সালে? 1944 সালে। তাহলে বাবু যে উপাধিটা সেটা দিয়েছে কি নেতাজি সুভাষচন্দ্র বোস, এবং মহাত্মা যে উপাধিটা সেটা দিয়েছে কি রবীন্দ্রনাথ ঠাকুর। তারপরে তিনি ভারত ছাড়ো আন্দোলনের জন্য কিন্তু অনেক দিন জেলও থেকেছেন, বুঝা গেল, অর্থাৎ তিনি কারাবরণ করেছেন এই ভারত ছাড়ো আন্দোলনের জন্য। এবং গান্ধীজি 1948 খ্রিস্টাব্দে 30শে জানুয়ারি নাথুরাম গডসের গুলিতে তিনি মৃত্যুবরণ করেন, বুঝা গেল। তাহলে এই ছিল আমাদের কি একটু ব্যাকগ্রাউন্ড
আলোচনা খুব শর্টে। এবার আমরা মূল আলোচনায় চলে যাব যে গান্ধীজির জীবনাদর্শনের যদি আমরা ভিত্তি দেখি, ইনার জীবনের যে দর্শন, এর মূল ভিত্তি হচ্ছে কি? আদর্শবাদ, প্রয়োগবাদ এবং বাস্তববাদ। কি আদর্শবাদ, প্রয়োগবাদ এবং বাস্তববাদ। এটাকে বলা হচ্ছে আইডিয়ালিজম। তারপরে এটাকে বলা হচ্ছে প্র্যাগমাটিজম, প্রয়োগবাদ, প্র্যাগমাটিজম। এগুলো প্রত্যেকটা হচ্ছে দর্শনের এক একটা স্কুল বা এক একটা সম্প্রদায়। আর বাস্তববাদ হচ্ছে রিয়ালিজম। ঠিক আছে, এই তিনটা দর্শনের ছাপ আমরা গান্ধীজি যে জীবনাদর্শন, দার্শনিক চিন্তাভাবনা, এই তিনটা দর্শনের প্রভাব আমরা দেখতে পাই। এবং তিনি গৌতম বুদ্ধ অর্থাৎ বৌদ্ধ ধর্মের প্রতিষ্ঠাতা গৌতম বুদ্ধের জীবন দর্শন থেকে তিনি অহিংসার নীতি গ্রহণ করেছিলেন এবং টলস্টয়ের লেখার দ্বারা তিনি মানবপ্রেম ও শ্রমের প্রতি মর্যাদাবোধ, এই দুটো কোয়ালিটিস নিজের মধ্যে ডেভেলপ করেছিলেন। গৌতম বুদ্ধ থেকে তিনি নিয়েছিলেন অহিংসার নীতি এবং এই রাশিয়ান যে একজন বিখ্যাত লেখক লিও টলস্টয়, তার লেখা থেকে তিনি মানবপ্রেম এবং শ্রমের প্রতি মর্যাদাবোধ দ্বারা তিনি কিন্তু অনুপ্রাণিত হয়। ঠিক আছে, তাহলে এখানে আমরা দুজন মানুষকে নাম পেলাম। একটা হচ্ছে রাশিয়ান লেখক লিও টলস্টয় এবং আরেকজন হচ্ছে কে আমাদের বৌদ্ধ ধর্মের প্রতিষ্ঠাতা গৌতম বুদ্ধ। তাহলে গৌতম বুদ্ধ থেকে তিনি অহিংসার নীতি এবং এই লিও টলস্টয় থেকে মানবপ্রেম এবং শ্রমের প্রতি মর্যাদা, মানবপ্রেম এবং শ্রমের প্রতি মর্যাদা, এই নীতিগুলো দ্বারা তিনি এই দুটো মানুষের কাছ থেকে তিনি এই নীতিগুলো দ্বারা অনুপ্রাণিত হন। তার জীবনাদর্শনের যদি মূল দিকগুলো দেখি তাহলে আমরা দেখতে পাবো সত্য, অর্থাৎ তিনি সবসময় সৎ পথে চলার কথা বলেছেন, অহিংসার নীতির কথা বলেছেন যেটা গৌতম বুদ্ধ থেকে তিনি নিয়েছিলেন, ঈশ্বরের প্রতি বিশ্বাস অর্থাৎ তিনি স্পিরিচুয়ালিজমে বিশ্বাস করতেন, আধ্যাত্মিকতায় বিশ্বাস করতেন এবং সর্বোদয় সমাজ গঠনের কথা তিনি বারবার বলেছেন। এমন একটা সমাজ যে সমাজে সবাই হবে সমান, সবাই সমান, এই সমাজে সবাই হবে কি সমান। এখানে কোনো রকম উঁচু নিচু জাতি, উঁচু নিচু শ্রেণী, কর্মের ভিত্তিতে বা কোনো রকম ধার্মিক ভিত্তিতে কোনো রকম হায়ারার্কি থাকবে না। এখানে প্রত্যেকটা মানুষ সমান, প্রত্যেককে স্বনির্ভরশীল হতে হবে এবং প্রত্যেকটা মানুষ একে অপরের সহায়তা করবে। এমন একটা সমাজ গঠন করতে হবে যে যেই সমাজটাকেই তিনি পরবর্তীকালে রামরাজ্য বলেছেন। ঠিক আছে, তাহলে এই চারটা জীবনাদর্শন আমরা এই গান্ধীজির জীবনাদর্শনে আমরা লক্ষ্য করি। এবার আমরা দেখব যে গান্ধীজি যে বইগুলো লিখেছেন সেই বইগুলোর নাম। তিনি টোটাল 12খানা বই লিখেছেন। তার মধ্যে প্রথমটা হচ্ছে কি অ্যান অটোবায়োগ্রাফি। প্রথম বইটার নাম হচ্ছে কি অ্যান অটোবায়োগ্রাফি। দ্বিতীয়টা হচ্ছে ট্রু এডুকেশন। তারপরে হচ্ছে কি টুয়ার্ডস নিউ এডুকেশন। তারপরে হচ্ছে বেসিক এডুকেশন। তারপরে হচ্ছে কি হিন্দ স্বরাজ অর ইন্ডিয়ান হোম রুল। তারপরে হচ্ছে রামনামা। 7 নম্বর হচ্ছে সত্যাগ্রহ ইন সাউথ আফ্রিকা। 8 নম্বর হচ্ছে পঞ্চায়েত রাজ। 9 নম্বর হচ্ছে ইন্ডিয়া অফ মাই ড্রিমস। আর 10 নম্বর হচ্ছে অল ম্যান আর মাই ব্রাদার। এখানে 10টি বই তিনি লিখেছেন এবং আর 2টি বই হচ্ছে, একটা হচ্ছে ক্যারেক্টার অ্যান্ড নেশন বিল্ডিং, আর হচ্ছে একটা ট্রুথ ইজ গড। ঠিক আছে, এই 12খানা বই তিনি লিখেছেন। আমরা বইগুলোর নাম আরেকবার দেখে নিচ্ছি। অ্যান অটোবায়োগ্রাফি, ট্রু এডুকেশন, টুয়ার্ডস নিউ এডুকেশন, বেসিক এডুকেশন, হিন্দ স্বরাজ অর ইন্ডিয়ান হোম রুল, রামনামা, সত্যাগ্রহ ইন সাউথ আফ্রিকা, পঞ্চায়েত রাজ, ইন্ডিয়া অফ মাই ড্রিম, অল ম্যান আর মাই ব্রাদার, আর ক্যারেক্টার অ্যান্ড নেশন বিল্ডিং, ট্রুথ ইজ গড। এই 12খানা বই তিনি লিখেছেন এবং তিনি 1891 খ্রিস্টাব্দে একটা আন্তর্জাতিক পুরস্কার লাভ করেন, যে পুরস্কারটার নাম ছিল গ্রিন প্যাম্পলেট। কি ছিল? গ্রিন প্যাম্পলেট। কত সালে তিনি এই পুরস্কার পেয়েছেন? সেটা পেয়েছেন তিনি 1891 খ্রিস্টাব্দে। শিক্ষার অর্থ অর্থাৎ তিনি শিক্ষার ডেফিনেশন দিতে গিয়ে কি বলেছেন, আসলে শিক্ষা কি, এই ডেফিনেশন দিতে গিয়ে তিনি বলেছেন যে শিক্ষা হলো তাই যা মানুষের দেহমন ও আত্মার পরিপূর্ণ বিকাশ ঘটায়। কি বলছে? দেহমন ও আত্মার পরিপূর্ণ বিকাশই হচ্ছে কি শিক্ষা। এই জন্য তিনি বলেছেন বাই এডুকেশন আই মিন এ অলরাউন্ড ড্রয়িং আউট
অফ বেস্ট ইন চাইল্ড ম্যান বডি মাইন্ড অ্যান্ড স্পিরিট, অর্থাৎ দেহ মন ও আত্মার পরিপূর্ণ বিকাশই হচ্ছে শিক্ষা ব্যবস্থা। দেখবে তোমাদের এখানে লাইন তুলে কোশ্চিন হয়, কোনো একটা কোটেশন তুলে দিল, তারপরে বলবে যে এটা কার উক্তি, ঠিক আছে। তো এক্ষেত্রে তোমরা মনে রাখবে যখনই শিক্ষার সংজ্ঞা আসবে সেই সংজ্ঞার ক্ষেত্রে যখন বাই এডুকেশন দিয়ে শুরু হবে, কি দিয়ে শুরু হবে, যখন বাই এডুকেশন দিয়ে শুরু হবে, যে সংজ্ঞাটা বাই এডুকেশন দিয়ে শুরু হবে তোমরা ধরেই নিবে এটা হচ্ছে কি গান্ধীজি দেওয়া সংজ্ঞা। এক তো বাই এডুকেশন আর একটা হচ্ছে ম্যান বডি অ্যান্ড স্পিরিট। এই কথাগুলো যেই সংজ্ঞাতে আসবে সেটা আমাদেরকে বুঝিয়ে নিতে হবে যে এই সংজ্ঞাটা হচ্ছে কি গান্ধীজির দেওয়া, কি বাই এডুকেশন, বাই এডুকেশন, ঠিক আছে। চলো এবার শিক্ষার লক্ষ্যের কথা বলতে গিয়ে তিনি শিক্ষার লক্ষ্যকে দুভাগে ভাগ করেছেন। তিনি বলছেন শিক্ষার চরম লক্ষ্য এবং আর একটা বলেছেন তিনি শিক্ষার আপাত লক্ষ্য। কি কি বলেছেন, যে শিক্ষার দু ধরনের লক্ষ্য হয়, একটা হচ্ছে চরম লক্ষ্য আলটিমেট গোল অফ দিস এডুকেশন, আর একটা হচ্ছে কি আপাতত লক্ষ্য টেম্পোরারি একটা আমাদের শিক্ষার লক্ষ্য কি হতে পারে। তিনি শিক্ষার যদি এই চরম লক্ষ্যের কথা বলতে গিয়ে তিনি বলেছেন যে শিক্ষার চরম লক্ষ্য হবে কি আত্ম উপলব্ধির মাধ্যমে ঈশ্বরের প্রতি বিশ্বাস তৈরি করা, অর্থাৎ সেলফ রিয়ালাইজেশন। কিসের কথা বলেছেন, সেলফ রিয়ালাইজেশনের কথা বলেছেন তিনি, যে সেলফ রিয়ালাইজেশনের মাধ্যমে আমাদেরকে এই ঈশ্বরের সঙ্গে আমাদেরকে একটা বিশ্বাস স্থাপন করতে হবে। তাই তিনি বলেছেন যে ট্রু এডুকেশন শুড নট রেজাল্ট ট্রু এডুকেশন শুড রেজাল্ট নট ইন ম্যাটেরিয়াল পাওয়ার বাট ইন স্পিরিচুয়াল ফোর্স। বলছে আসল শিক্ষা বা প্রকৃত শিক্ষা ব্যবস্থার যে ফলাফল সেটা মেটেরিয়াল পাওয়ার নয়। মেটেরিয়াল পাওয়ার বলতে এখানে ধন সম্পত্তি, ঠিক আছে, এই নাম খ্যাতি, এই বিষয়গুলো মেটেরিয়াল পাওয়ার বা মেটেরিয়াল ক্ষমতার কথা বলছে। অ্যাকচুয়ালি তিনি বলতে চেয়েছেন যে এই যে ধন সম্পত্তি টাকা পয়সা এগুলো আমাদের আসলে শিক্ষা গ্রহণ করার মূল ফলাফল নয়। মূল ফলাফল হবে স্পিরিচুয়াল ফোর্স, অর্থাৎ একজন আধ্যাত্মিক মানুষ তৈরি হওয়া, একজন ধার্মিক মানুষ তৈরি হওয়া, একজন নীতি সম্পন্ন মানুষ তৈরি হওয়া, নৈতিকতা সম্পন্ন একজন মানুষ তৈরি করাই হবে শিক্ষা গ্রহণের মূল ফলাফল। এই মূল ফলাফল কখনোই ধন সম্পত্তি টাকা অর্জন ডিগ্রি অর্জনকে এখানে গুরুত্ব দেওয়া যাবে না, ঠিক আছে। পরবর্তীতে আমরা চলে যাব যে শিক্ষার আপাত লক্ষ্য বলতে গিয়ে তিনি কোন বিষয়গুলোকে গুরুত্ব দিয়েছেন। তিনি ভোকেশনাল এডুকেশনের কথা বলেছেন। কিসের কথা, ভোকেশনাল এডুকেশনের কথা বলেছেন। তারপরে এটা হবে স্বাবলম্বী, ঠিক আছে, এটা একটু ঠিক করে নেবে। স্বাবলম্বী অর্থাৎ স্বনির্ভরতার কথা বলেছেন তিনি। এখানে স্বনির্ভর হওয়ার জন্য যেই কাজগুলো বর্তমান ইয়ং জেনারেশনকে শেখানো উচিত করানো উচিত সেই জায়গাগুলোকে আমাদেরকে গুরুত্ব দিতে হবে। তারপরে চরিত্র গঠনের কথা তিনি বলেছেন। চরিত্র গঠনের কথা তিনি বলতে গিয়ে বলেছেন দি এন্ড অফ নলেজ মাস্ট বি দ্য বিল্ডিং অফ ক্যারেক্টার। বলছে শিক্ষার চরম লক্ষ্য বা শিক্ষার একদম একটা গুরুত্বপূর্ণ লক্ষ্য হচ্ছে একজন মানুষের চরিত্র গঠন, ঠিক আছে। কি চরিত্র গঠন, যদি একজন মানুষের চরিত্রই ঠিকঠাক না হয়, একটা মানুষের মধ্যে যদি বিবেক না কাজ করে, নৈতিকতা যদি না কাজ করে, তাহলে সে যতই বেশি জ্ঞানী হোক না কেন সেই জ্ঞানটা গঠনমূলক কাজের তুলনায় ধ্বংসাত্মকমূলক কাজে বেশি ব্যবহৃত হবে, ঠিক আছে। ধরে নাও একজন সায়েন্টিস্ট এবং একজন সাধারণ মানুষ। একজন সায়েন্টিস্ট বিশাল জ্ঞানের অধিকারী, তাহলে তার মধ্যে যদি নৈতিকতা না থাকে, ভালো মন্দের বোধ না থাকে, তাহলে কিন্তু সে বোম বানিয়ে হাজার হাজার মানুষকে মারতেও পারে। আবার অপোজিট দিকে একজন মূর্খ মানুষ চাইলেও এরকম হাজার হাজার মানুষকে মারতে পারবে না, কারণ তার মধ্যে সেই জ্ঞানটা নেই। তাহলে নৈতিকতা সম্পন্ন মানুষই হচ্ছে প্রকৃত মানুষ। শুধু জ্ঞানে মানুষ হলে হবে না, জ্ঞানী মানুষের সঙ্গে সঙ্গে তার বিবেকবোধ থাকতে হবে। এই জন্য তিনি বারবারই ক্যারেক্টার বিল্ডিংয়ের কথা বলেছেন, ঠিক আছে। তো এইটা তোমাদেরকে মনে রাখতে হবে। এবং তিনি এই রিডিং রাইটিং এবং আর্থমেটিককে গুরুত্ব কমিয়ে দিয়ে বা এটাকে গুরুত্ব না দিয়ে তিনি বলেছেন কিসের উপর গুরুত্ব দিতে বলেছেন, হ্যান্ড হেড অ্যান্ড হার্টের কথা বলেছেন। অর্থাৎ আমাদের হাত, আমাদের মস্তিষ্ক এবং আমাদের হৃদয়ের কথা তিনি বলেছেন। তিনি কিসের কথা বলেছেন, তিনি বলেছেন 3HS, অর্থাৎ হ্যান্ড হেড অ্যান্ড হার্ট, ঠিক আছে। এটা হচ্ছে 3HS, অর্থাৎ তিনি এই তিনটে বিষয়ের উপর গুরুত্ব দেওয়ার কথা বলেছেন। তারপরে আমরা
শিক্ষার লক্ষ্যের দিক থেকে তিনি আরও বলেছেন যে কালচারাল এডুকেশন বা কৃষ্টিগত শিক্ষা, সেলফ রিয়ালাইজেশনের কথা বললামই। তারপর বলছেন যে ব্যক্তিকেন্দ্রিক ও সমাজতান্ত্রিক শিক্ষার সমন্বয়। কেবলমাত্র ব্যক্তিকে গুরুত্ব দেওয়া যাবে না, কেবলমাত্র সমাজকে গুরুত্ব দেওয়া যাবে না, আমাদেরকে দুটোর মধ্যে ব্যালেন্স তৈরি করতে হবে। তোমরা নিশ্চয়ই এটা ফার্স্ট সেমিস্টারে পড়েছো, শিক্ষার লক্ষ্যে ব্যক্তিতান্ত্রিক লক্ষ্য, সমাজতান্ত্রিক লক্ষ্য। তো গান্ধীজির নামটা না ব্যক্তিতান্ত্রিক লক্ষ্যে না সমাজতান্ত্রিক লক্ষ্যে, তিনি সমন্বয়ের কথা বলেছেন। যে যেই ব্যক্তি সমাজ থেকে উঠে আসে বা যে সমাজের অস্তিত্ব উইদাউট ব্যক্তি হতে পারে না, তাহলে সেই সমাজটার লক্ষ্য না ব্যক্তিতান্ত্রিক হবে না সমাজতান্ত্রিক হবে। শিক্ষার লক্ষ্য হবে কি দুটোর মধ্যে ব্যালেন্স তৈরি করা। ঠিক আছে, তাহলে তিনি এই দুটোর মাঝামাঝি পথের কথা বলেছেন। পাঠ্যক্রমের কথা যদি আমরা দেখি, তাহলে পাঠ্যক্রমের কথা বলতে গিয়ে গান্ধীজি প্রথম যে বিষয়টা বলছে সেটা হচ্ছে হস্তশিল্প বা হাতের কাজ। ঠিক আছে, এবং তিনি বলছেন যে যে শিল্পগুলির সঙ্গে স্থানীয় সমাজ জীবনের সম্পর্ক রয়েছে সেই কাজগুলোকে কেন্দ্র করে আমাদের শিক্ষা ব্যবস্থাটা গ্রহণ করতে হবে। এই কাজগুলো কি হতে পারে, যেরকম সুতো কাটা, তাঁত বোনা, কৃষিকাজ, ধাতুর কাজ, কাঠের কাজ। ঠিক আছে, এই কাজগুলোকে গুরুত্ব দিয়ে আমাদের শিক্ষা ব্যবস্থাটা চালাতে হবে। তারপরে তিনি ম্যাথ, তারপরে আমাদের মাদার ল্যাঙ্গুয়েজ মাতৃভাষা, সোশ্যাল সায়েন্স বা সমাজবিদ্যা, গৃহস্থ বিজ্ঞান পড়ানোর কথা বলেছেন। এবং তিনি বিশেষ করে বলেছেন যে এই গৃহস্থ বিজ্ঞান কেবলমাত্র মেয়েদের জন্য হবে। ঠিক আছে, এই গৃহস্থ বিজ্ঞান সাবজেক্টটা কেবলমাত্র মেয়েদেরকেই পড়াতে হবে। তারপরে তিনি শরীরচর্চা, কলা বা নান্দনিক বিষয়ের কথা বলেছেন এবং এই বিষয়গুলো ডেভেলপ করার জন্য তিনি অঙ্কন, সঙ্গীত, নৃত্য এই বিষয়গুলোকে গুরুত্ব দেওয়ার কথা বলেছেন। ঠিক আছে, এবার আমরা পরের পর্যায়ে চলে যাই যে শিক্ষণ পদ্ধতি বা টিচিং মেথড কি হবে, শিক্ষাক্ষেত্রে কোন পদ্ধতিতে ছেলেমেয়েদেরকে পড়াতে হবে। এই পদ্ধতির কথা বলতে গিয়ে অনুবন্ধন প্রণালীর কথা তিনি বলেছেন। কার কথা বলেছেন? অনুবন্ধন প্রণালীর কথা বলেছেন। অনুবন্ধন প্রণালী কি? অনুবন্ধন প্রণালী হচ্ছে কোনো একটা কাজকে কেন্দ্র করে কোনো একটা শিক্ষার্থীর পড়াশোনাটা চলবে। কেমন? সেটা হচ্ছে কি যে একটা স্টুডেন্ট যখন স্কুলে গিয়ে ভর্তি হলো, সে একটা হাতে নাতে কাজ করবে এবং সেই কাজটা করার মাধ্যমে যেগুলো উৎপাদন করবে সেগুলো বিক্রি করবে। সেখান থেকে যে টাকাটা সে পাবে সেই টাকায় সে নিজের পড়াশোনা চালাবে, আরও যদি ও ইনকাম করে তার পরিবারকে সাপোর্ট করবে, তার সঙ্গে সঙ্গে সে পড়াশোনা করবে। এটাকে বলা হচ্ছে অনুবন্ধন প্রণালী। ঠিক আছে, তিনি বলেছেন যে সমস্ত কিছু পাঠ্য বিষয়ে একটি মূল হস্তশিল্পকে কেন্দ্র করে শেখাতে হবে। অর্থাৎ প্রত্যেকটা স্টুডেন্টই একটা মূল হস্তশিল্প হাতের কাজকে কেন্দ্র করে সে প্রত্যেকটা বিষয় শিখবে। শোনো, এখানে একটা বিষয় পরিষ্কার করে দেওয়া উচিত যে কিছু কিছু ছেলে মেয়ে ভাবে যে অ্যাকচুয়ালি অনুবন্ধন প্রণালী যে কথাটা বলছে যে একটা মূল হস্তশিল্পকে কেন্দ্র করে তার শিক্ষা চলবে, ব্যাপারটা এরকম না যে সে হাতের কাজের মাধ্যমে শিখবে। এটা একটু আলাদা। যেরকম যদি আমাদের লার্নিং বাই ডুইং মেথডের কথা বলি, সেখানে কি হয় যে ধরে নাও যে আমরা বাস্তুতন্ত্র সম্পর্কে জানছি, জীবন বিজ্ঞান হতে বাস্তুতন্ত্র সম্পর্কে জানছি, তাহলে একজন ছেলে মেয়ে সেটা হাতে নাতে কীভাবে শিখতে পারে? সে হয়তো একটা মডেল তৈরি করে নিয়ে আসলো, একটা পুকুর আছে, পুকুরের চারপাশে গাছ আছে, জলে মাছ আছে, উপরে গাছে পাখি আছে, এরকম একটা সুন্দর মডেল তৈরি করে নিয়ে আসলো। সেটা হচ্ছে কি বাস্তুতন্ত্রের উপর একটা মডেল, যেটা সে হাতে নাতে একটা মডেল তৈরি করলো এবং সে বাস্তুতন্ত্র সম্পর্কে জানলো। এটা একটা লার্নিং বাই ডুইং। কিন্তু অনুবন্ধন প্রণালীর কথাটা যে এখানে গান্ধীজি যেরকম করে বলছে, তিনি বলছেন যে একটা হস্তশিল্প সে তার উৎপাদনের জন্য করবে। উৎপাদন অর্থাৎ সে যে টাকাটা অর্জন করবে, টাকা যে ইনকাম করবে, সেটা সে একটা নির্দিষ্ট কাজের জন্য করবে। যেমন ধরে নাও যে আমি স্কুলে আমাকে ভর্তি করালো, বুনিয়াদী শিক্ষা ব্যবস্থার কথা এখানে তিনি বলছেন। আমাকে স্কুলে হয়তো ভর্তি করানো হলো, তাহলে আমাকে এই মাটির কাজ করতে ভালো লাগে, মাটি দিয়ে যে কলসি বানায় বা বিভিন্ন ধরনের সামগ্রী বানায়, এই মাটির কাজটা করতে আমি পছন্দ করি। তাহলে আমি মাটির কাজটা করে নিয়ে যেই জিনিস তৈরি করব সেগুলো আমরা মার্কেটে গিয়ে বিক্রি করে একটা টাকা উপার্জন করব, সেটা একটা বিষয়। এবং আমাকে বাকি সাবজেক্টগুলো টিচারের কাছে পড়তে হবে, এটা আর একটা বিষয়। তাহলে আগের যে কনসেপ্টটা সেটা একটু আলাদা, এই যে কনসেপ্টটা এটা একটু আলাদা। এখানে সরাসরি বিষয়বস্তুকে জানার জন্য কাজকে গুরুত্ব দেওয়া হচ্ছে না, এখানে উৎপাদনের জন্য কাজকে গুরুত্ব দেওয়া হচ্ছে এবং তার যাতে সে নিজে স্বাবলম্বী হয়, তাকে যাতে তার পরিবার থেকে বিদ্যালয়ে পাঠাতে আগ্রহী হয়, যে সে সেখান থেকেও একটা ইনকাম করতে পারবে। ঠিক আছে,
তারপরেও এই বিষয়টা নিয়ে আবার বুনিয়াদী শিক্ষায় আমরা একটু ডিটেলস আলোচনা করব। এছাড়াও তিনি যে শিক্ষণ পদ্ধতির কথা বলেছেন সেটা হচ্ছে অনুবন্ধ পদ্ধতি, হস্তশিল্পের মাধ্যমে শিক্ষাদান, কর্মের মাধ্যমে শিক্ষা দেয়, এই যেটা বললাম লার্নিং বাই ডুইং, আলোচনা ও বক্তৃতার পদ্ধতি, এই বক্তৃতা বানানটা একটু ঠিক করে নেবে, আর প্রশ্নোত্তর পদ্ধতি অর্থাৎ কোশ্চেন অ্যান্সার সেশনের মাধ্যমেও এই আমাদের পড়াশোনাটা চালাতে হবে। এবং ডিসিপ্লিনের কথা তিনি বলতে গিয়ে যে কেমন শৃঙ্খলা বা কোন শৃঙ্খলা আমাদেরকে গুরুত্ব দিতে হবে এর কথা বলতে গিয়ে তিনি বলেছেন, আই হ্যাভ অলওয়েজ বিন অপোজ টু কর্পোরাল পানিশমেন্ট। কর্পোরাল পানিশমেন্ট কি? কর্পোরাল পানিশমেন্ট বলতে এখানে বলেছে শারীরিক শাস্তি, অর্থাৎ শারীরিক শাস্তির তিনি সবসময় বিরোধিতা করেছেন। অর্থাৎ তিনি এই বেত্রাঘাত বা আঘাত করা, মারা, আমরা যেটা খেয়েছি আর কি, হাতে বাড়ি মারা, কলমে এরকম করে আঙুল দিয়ে, এই যে শারীরিক কষ্টগুলো, এই কষ্টগুলোর তিনি বরাবরই কি বিরোধিতা করেছেন। এবং তিনি কোন ধরনের শৃঙ্খলার কথা বলেছেন? তিনি আত্মশৃঙ্খলার কথা বলেছেন, সেলফ ডিসিপ্লিনের কথা বলেছেন, যেখানে ছেলে মেয়েদেরকে ভালো করে বোঝাতে হবে যে তাকে ডিসিপ্লিন হওয়া বা শৃঙ্খলায়িত হওয়া কেন জরুরি, এবং এটা বোঝার মাধ্যমে তারা যাতে নিজেদের কাজ নিজে করে, নিজেরাই ডিসিপ্লিনের মধ্যে নিয়ে আসে। এবার মূল আমরা বুনিয়াদী শিক্ষাকে নিয়ে আলোচনা করব, ঠিক আছে? অর্থাৎ এই গান্ধীজির শিক্ষাক্ষেত্রে অবদানের মধ্যে সর্বশ্রেষ্ঠ অবদান হচ্ছে 1937 সালে দেওয়া তার বুনিয়াদী শিক্ষা ব্যবস্থা। এই জন্য বলছে যে গান্ধীজির শিক্ষাক্ষেত্রে সর্বশ্রেষ্ঠ অবদান হলো বুনিয়াদী শিক্ষা ব্যবস্থা। কি? বুনিয়াদী শিক্ষা ব্যবস্থা। এই শিক্ষার মাধ্যমে তিনি ভারতীয় সমাজ ব্যবস্থায় সামাজিক, অর্থনৈতিক ক্ষেত্র শিক্ষাকে যুক্ত করে, অর্থাৎ সামাজিক এবং অর্থনৈতিক শিক্ষাকে যুক্ত করে এক উৎপাদন ধর্মী করে গড়ে তোলার কথা বলেছেন। অর্থাৎ তাদেরকে এই সামাজিক এবং অর্থনৈতিকের সঙ্গে শিক্ষাটাকে যুক্ত করে, যেভাবে স্টুডেন্টরা একটা বিষয় থেকে উৎপাদন করতে পারে, কিছু তৈরি করতে পারে, এর সঙ্গে তিনি যুক্ত করার কথা বলেছেন, ঠিক আছে? তো এটা নিয়ে এখানে আমরা পরে আবার আলোচনা করছি। মাঝখানে আমরা দেখব যে এই 1904 সালে, কত সালে? 1904 সালে গান্ধীজি দক্ষিণ আফ্রিকায় ডারবান শহরের কাছে কি করছে? ফিনিক্স সেটেলমেন্ট বা ফিনিক্স আশ্রম প্রতিষ্ঠা করেন। কত সালে? 1904। কোথায়? দক্ষিণ আফ্রিকায় ডারবান। কি তৈরি করেছে? ফিনিক্স আশ্রম বা ফিনিক্স সেটেলমেন্ট। এবং এই যে ফিনিক্স সেটেলমেন্ট বা ফিনিক্স আশ্রম তৈরি করেন, এটা তিনি কার দ্বারাই অনুপ্রাণিত হয়েছিলেন? জন রাস্কিনের বিখ্যাত বই আনটু দিস লাস্ট, এই বই পড়ার পর তিনি অনুপ্রাণিত হয়ে এই দক্ষিণ আফ্রিকায় ডারবানে ফিনিক্স সেটেলমেন্ট বা ফিনিক্স আশ্রম প্রতিষ্ঠা করেছেন। এবং এর যে ব্যাকগ্রাউন্ড, এই গল্পটা হচ্ছে যে এই জায়গাটাতে দক্ষিণ আফ্রিকায় ডারবানে কতগুলো শ্রমিক কোম্পানিতে কাজ করত, কিন্তু এই কোম্পানির মালিকরা শ্রমিকদের সঙ্গে খুবই অন্যায় অত্যাচার করতো, তাদেরকে সময়ের বেশি খাটাতো এবং তাদের সেই পারিশ্রমিক দেওয়া হতো না, ঠিক আছে? তো এর জন্যই এই কর্মীরা কি করে, লেবাররা কি করে, তাদের এই কোম্পানির মালিকের বিরুদ্ধে আন্দোলন ঘোষণা করে। তো এই আন্দোলনের ফলে এই কোম্পানির মালিক অনেক কর্মীকে, অনেক লেবারকে এই কোম্পানি থেকে ছাঁটাই করে দেয়, ঠিক আছে? এই জন্য এইসব মানুষদেরকে নিয়ে তিনি এই ফিনিক্স ফিনিক্স আশ্রম প্রতিষ্ঠা করেন। এবং এর যে মূল উদ্দেশ্য ছিল আত্মনির্ভরশীল ও সাধারণ জীবনযাপন মানুষকে অভ্যস্ত করা, আত্মনির্ভরশীল করা এবং সাধারণ জীবনযাপনে অভ্যস্ত করা, ঠিক আছে? এবং তার যে বিখ্যাত পত্রিকা ইন্ডিয়ান ওপিনিয়ন, গান্ধীজির একটা বিখ্যাত পত্রিকা কি? ইন্ডিয়ান ওপিনিয়ন। এই ইন্ডিয়ান ওপিনিয়ন পত্রিকাটা এই জায়গা থেকে, অর্থাৎ ফিনিক্স আশ্রম থেকেই মুদ্রণ হতো এবং প্রকাশনা হতো, ঠিক আছে? তাহলে আমরা ফিনিক্স সেটেলমেন্টে কি জানলাম? এটা হয়েছে 1904 সালে। কোথায়? দক্ষিণ আফ্রিকায় ডারবানে, ঠিক আছে? এই যে নামটা সেটা এসে জন রাস্কিনের লেখা আনটু দিস লাস্ট বই থেকে, এবং এই জায়গা থেকেই গান্ধীজির বিখ্যাত বই ইন্ডিয়ান ওপিনিয়ন বইটা মুদ্রণ হতো এবং প্রকাশনা হতো। চলো পরের জায়গাটাতে আমরা চলে যাই। গান্ধীজির প্রতিষ্ঠিত প্রথম শিক্ষা প্রতিষ্ঠান কি? টলস্টয় ফার্ম। কত সালে? 1910।
এবং তারই অনুকরণে তৈরি হয় আমাদের গুজরাটে আহমেদাবাদে সবরমতী আশ্রম, সেটা হচ্ছে 1917। এর গল্পটা হচ্ছে এর ব্যাকগ্রাউন্ডে যে গল্পটা সেটা হচ্ছে যে গান্ধীজি যখন সাউথ আফ্রিকায় থেকেছে, সাউথ আফ্রিকায় 1904-এর গল্প তো আমরা ফিনিক্স সেটেলমেন্টে জানলামই। 1910 সালে আমরা দেখতে পাচ্ছি যে গান্ধীজি এই লেবারদেরকে নিয়ে সত্যাগ্রহ আন্দোলন করে। লেবারদের যে তাদের সঙ্গে যে অন্যায় অত্যাচার হচ্ছিল, তাদেরকে শোষণ করা হচ্ছিল, তার বিরুদ্ধে সত্যাগ্রহ আন্দোলনের ডাক দেয় গান্ধীজি। ঠিক আছে, তো সত্যাগ্রহ আন্দোলনের ডাক দেওয়ার দরুন কোম্পানির থেকে অনেক কর্মচারীকে ছাঁটাই করে দেওয়া হয়। এবং এর যে অসন্তোষের মূল কারণ সেটা হচ্ছে একটা আইন, অর্থাৎ এমন একটা আইন সাউথ আফ্রিকার সরকার নিয়ে আসে যেখানে কালো এবং সাদাদেরকে আলাদা করা হয়, কালোদেরকে সাদাদের থেকে নিচে দেখা হয়, নিচু দেখাতে হয়, বা অর্থাৎ সাদারা যে অপরচুনিটিগুলো পেত, কালো মানুষরা সেই অপরচুনিটিগুলো পেত না। তো এরকম একটা বৈষম্যমূলক পরিবেশে গান্ধীজি সত্যাগ্রহ আন্দোলনে ডাক দেয় এবং অনেক কর্মচারী তার কাজ হারিয়ে ফেলে। তো এক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি যে গান্ধীজির একজন বন্ধু, যার নাম হচ্ছে হারম্যান রাখেনবার্গ, এরকম একটা নাম আছে, হারম্যান রাখেনবার্গ, তিনি এই সাউথ আফ্রিকা জোহানেসবার্গ শহর থেকে অনেকটা দূরে 1100 একরের একটা জমি কেনার পর গান্ধীজিকে সেই জমিটা ব্যবহার করার উদ্দেশ্যে দেন এবং গান্ধীজি সেখানে টলস্টয় ফার্ম গঠন করেন বা টলস্টয় আশ্রম প্রতিষ্ঠা করেন। এবার এই জায়গাটার নাম টলস্টয় আশ্রম কেন হলো? কারণ প্রথমে যখন আলোচনা শুরু করেছিলাম তখন আমরা দেখেছিলাম যে লিও টলস্টয় থেকে অনুপ্রাণিত হয়ে মানবপ্রেম এবং শ্রমের প্রতি মর্যাদাবোধ, এই গুণ দুটো কিন্তু গান্ধীজি উনার জীবনে কিন্তু গ্রহণ করেছিলেন। তো এই রাশিয়ান লেখক লিও টলস্টয়ের থেকে তার যে বন্ধু হারম্যান রাখেনবার্গ, তিনিও কিন্তু তার লেখা থেকে খুবই অনুপ্রাণিত হয়েছিলেন। তো দুই বন্ধু মিলে এই টলস্টয় ফার্ম গঠন করে এবং এখানে এই মানুষদেরকে যারা কাজ হারিয়ে ফেলেছে তাদেরকে কিভাবে স্বনির্ভরশীল করে তোলা যায়, তারা যাতে নিজের কাজ নিজেরাই করে এবং তারা একে অপরকে সহযোগিতা করে, তারা একদম সাধারণ জীবনযাপন করে, এরকম একটা আশ্রমিক একটা জীবনযাপন সেখানে তৈরি করা হয়েছিল। এবং এখানে শ্রমের প্রতি মর্যাদাবোধ দেখাতে গিয়ে আমরা দেখতে পেয়েছি যে গান্ধীজি নিজেও টয়লেট পরিষ্কার করেছেন, অর্থাৎ কোনো কাজে যে বড় বা কোনো কাজে ছোট এই মানসিকতা যাতে কারোর মধ্যে না থাকে। ঠিক আছে, তো এটাই এখানকার মূল গল্প ছিল। ঠিক আছে, তো এই যে 1910 সালে তিনি টলস্টয় ফার্ম গঠন করলেন বা তৈরি করলেন, পরবর্তীকালে তিনি যখন ভারতবর্ষে আসলেন, মোটামুটি ভারতবর্ষে এসেছেন তিনি 1914 সালে। কত সালে? 1914 সালে তিনি যখন ভারতে আসেন তখন তিনি ভারতের যে স্বাধীনতা সংগ্রামের সঙ্গে তিনি অ্যাক্টিভলি পার্টিসিপেশন করেন এবং 1917 সালে তিনি এই টলস্টয় ফার্মে যেমন জীবনযাত্রা তিনি তৈরি করেছিলেন, ঠিক এমনই একটা জীবনযাত্রা তিনি তৈরি করতে চেয়েছেন এই সবরমতী আশ্রম প্রতিষ্ঠা করে। এবং এই আশ্রমটা তৈরি করেছিলেন তিনি গুজরাট। কোথায়? গুজরাটে আহমেদাবাদ। এবং আহমেদাবাদের ধারে বা আহমেদাবাদ শহরটা রয়েছে, সবরমতী যে নদী রয়েছে সেই নদীর উপরে রয়েছে আহমেদাবাদ শহর। তো এখানেই তিনি এই সবরমতী আশ্রম প্রতিষ্ঠা করেছিলেন 1917 সালে। যদিও এটা 1914 সালে গঠন করেছিলেন, আশ্রমটা প্রতিষ্ঠা করেছেন 1917 সালে। তিনি এটাকে সবরমতী আশ্রম নাম দিয়েছেন এবং সেটাকে কি বলবো আমরা, প্রথাগতভাবে তিনি সেটাকে প্রতিষ্ঠা করেছেন। তাহলে আরেকটা কথা চলে আসি আমরা বুনিয়াদী শিক্ষাব্যবস্থায়, যে বুনিয়াদী শিক্ষাব্যবস্থাকে আবার কি বলা হচ্ছে? ওয়ার্ধা পরিকল্পনা বলা হচ্ছে। কারণ ওয়ার্ধা নামক স্থানে শিক্ষাবিদদের এক সম্মেলনে বুনিয়াদী শিক্ষা পরিকল্পনা গৃহীত হয়েছিল, এই জন্য এটাকে ওয়ার্ধা পরিকল্পনা বলা হয়। এবং এই যে বুনিয়াদী শিক্ষা ব্যবস্থা, বেসিক এডুকেশন, এটা প্রকাশ পেয়েছে এই গান্ধীজির হরিজন পত্রিকায়। সেটা হয়েছে 1935 থেকে 1937 সালে। 1935 থেকে 1937 সালে ধারাবাহিকভাবে গান্ধীজির এই শিক্ষা চিন্তা প্রকাশ পেয়েছে হরিজন পত্রিকায় এবং এটাকে নৈতালিম শিক্ষা বা নতুন বা নয়া শিক্ষা বলা হয়। অর্থাৎ তিনি চেয়েছিলেন এমন একটা শিক্ষা ব্যবস্থা তৈরি করতে যে শিক্ষা ব্যবস্থায় প্রত্যেকটা মানুষের যাতে শিক্ষা ব্যবস্থা হয়। শুনো, এখানে কিন্তু একটা বিষয় আমাদেরকে মাথায় রাখতে হবে, সেটা হচ্ছে এই গল্পগুলো কত সালের হচ্ছে? 2026-এর না, এই গল্পগুলো হচ্ছে 1937 সালে। ঠিক আছে, 1937 সালে যে মানুষের যে অর্থনৈতিক অবস্থা সেটা কিন্তু গরিব থেকেও গরিব, অর্থাৎ কাঙালের মতো অবস্থায় এইসব মানুষ এই সময়টাতে মানুষের, অর্থাৎ প্রত্যেকটা গ্রামে হয়তো একটা দুটো পরিবারকে বাদ দিয়ে সবাই দিন খেটে দিন খেত। এই সময়টাতে কোন পরিবারের
পিতামাতা তার ছেলে মেয়েকে স্কুলে পাঠাবে, যেখানে কোনো রোজগার নেই, তাহলে কী করবে? প্রত্যেকটা ফ্যামিলির মানুষ কী করতো? ছোট বাচ্চাদেরকে কাজে নিযুক্ত করে দিত। যেই কাজ করবে বা যেই হেল্প করবে আমাদেরকে স্কুলের, তো সেটা বিলাসিতা তখন। ঠিক আছে? তো এই সময়টাতে গান্ধীজি ভাবলো যে এমন একটা শিক্ষা ব্যবস্থা তৈরি করতে হবে যে শিক্ষা ব্যবস্থা তারা একটা উপার্জন করতে পারবে। উপার্জন যদি তারা করতে পারে তাহলে তারা নিজের পড়াশোনা খরচা নিজে চালাতে পারবে, এবং একটু বেশি যদি উপার্জন করে তাহলে পরিবারকে সাপোর্ট করতে পারবে। যদি পরিবারকে সাপোর্ট করে তাহলে ফ্যামিলির দিক থেকে তার কোনো রকম শিক্ষার ক্ষেত্রে বাধা থাকবে না। এই জন্য কোনো একটা হস্তশিল্পকে কেন্দ্র করে তিনি শিক্ষা ব্যবস্থা গড়ে তোলার কথা বলেছেন। এই জন্য এটাকে বেসিক এডুকেশন বলেছেন তিনি। ঠিক আছে? বেসিক অর্থাৎ একটা ফাউন্ডেশন একটা এডুকেশন কথা তিনি বলেছেন। এগুলো বিষয়ে আমরা যদি মনে রাখি ছোটো ছোটো বিষয়গুলো, তাহলে আমাদের ক্ষেত্রে সহজ হবে এই বিষয়গুলো বোঝা। এবং তিনি 7 থেকে 14 বছর ছেলে মেয়েদের জন্য অবৈতনিক এবং বাধ্যতামূলক শিক্ষার কথা বলেছেন। দেখতে পাচ্ছ এই মানুষগুলো মহান কেন? আমরা যখন 2000 সর্বশিক্ষা অভিযান, 2009 রাইট টু এডুকেশন অ্যাক্টে এসে, অর্থাৎ 2009 বা 2000 সালে এসে যখন আমরা ইমপ্লিমেন্ট করছি অবৈতনিক বাধ্যতামূলক শিক্ষা ব্যবস্থা, এই শিক্ষা ব্যবস্থার কথা গান্ধীজি বলে গেছে 1937 সালে। বুঝতে পারছো তো? তো তিনি 7 থেকে 14 বছর, যেটা বর্তমানে আমাদের 6 থেকে 14 বছরে আছে আমাদের সংবিধানে, 21A যে আর্টিকেলটা আছে আমাদের সংবিধানে, সেই বিষয়টা এখানে বলেছে। তো তিনি 7 থেকে 14 বছর ছেলে মেয়েদেরকে এই অবৈতনিক বাধ্যতামূলক শিক্ষার আওতায় আনার কথা তিনি বলেছেন। তারপরে গান্ধীজির একটা বিখ্যাত কোট হচ্ছে কি, লাইফ উইদাউট রিলিজন ইন লাইফ উইদাউট প্রিন্সিপাল। বলছে মানুষের জীবন যদি ধর্ম ছাড়া হয় তাহলে তার জীবন হচ্ছে কি নীতি ছাড়া, অর্থাৎ তার জীবনে কোনো রকম নীতিগত বিষয় থাকে না যদি সে ধার্মিক না হয় বা ধর্মশিক্ষা না থাকে। এবং লাইফ উইদাউট প্রিন্সিপাল এবং নীতিহীন যদি আমাদের জীবন হয় তাহলে সেটা কেমন হয়? লাইক বলছে কেমন হয়? লাইক এ শিপ উইদাউট রাডার, অর্থাৎ এমন একটা জাহাজ যে জাহাজের কোনো রকম গন্তব্য নেই বা কোনো একটা নির্দিষ্ট লক্ষ্য নেই। যেমন একটা জাহাজের একটা নির্দিষ্ট লক্ষ্য না থাকলে সে কোথাও পৌঁছায় না। সে যদি রাডারের মাধ্যমে পথ না চিনতে পারে তাহলে যেমন একটা লক্ষ্যে পৌঁছায় না, ঠিক তেমনি একটা মানুষের জীবনে যদি একটা নির্দিষ্ট লক্ষ্য না থাকে, তার জীবনে যদি মেইন প্রিন্সিপাল না থাকে, নীতি না থাকে, তাহলেও কিন্তু সে তার জীবনে কোনো একটা লক্ষ্যে পৌঁছায় না। ঠিক আছে? এই বিষয়টা এখানে বলেছেন। তারপরে বলেছেন যে লিটারেসি ইটসেলফ ইজ নট এডুকেশন। বলছে সাক্ষরতাই শিক্ষা নয়, লিটারেসি ইজ অনলি মিনস টু এডুকেশন। অর্থাৎ সাক্ষরতা হচ্ছে শিক্ষা অর্জনের একটা মাধ্যম। এই মিনস যে কথাটা আছে এইটা হচ্ছে কি মাধ্যম। এখানে এটার মানে হবে কি মাধ্যম বা মিডিয়াম। কি মাধ্যম বা মিডিয়াম? অর্থাৎ সাক্ষরতায় সাক্ষর হওয়া মানে শিক্ষিত হওয়া নয়। অ্যাকচুয়ালি সাক্ষরতা হচ্ছে শিক্ষা অর্জনের একটা মাধ্যম। এটা খুব সহজ করে এরকম করে বলা যায় যে তুমি লিখতে পড়তে জানো, কোনো একটা ভাষায় যদি আমরা লিখতে পারি, পড়তে পারি, বলতে পারি, তাহলে সেটাকে আমরা স্বাক্ষর বলি। ঠিক আছে? কিন্তু এটাই কি শিক্ষা? এটা আসলে শিক্ষা না। আমরা যখন লিখতে পড়তে বা লিখতে পড়তে বলতে জানবো, এ কথাটা মানে হচ্ছে এখন যে আসল জ্ঞানটা আমাদের আরোহণ করা উচিত সেটা আমরা সক্ষম। অর্থাৎ আমরা এখন সক্ষম যে আমরা অ্যাকচুয়ালি জ্ঞানটা এবার অর্জন করতে পারবো। তাহলে সাক্ষরতা একটা মাধ্যম জ্ঞান অর্জনের, সাক্ষরতায় অ্যাকচুয়ালি শিক্ষা নয়। তারপরে তিনি গীতার দ্বারা প্রভাবিত হয়েছিলেন এবং তার যে পত্রিকাগুলো আমরা যেটা জানলাম, হরিজন এবং ইন্ডিয়ান ওপিনিয়ন, এই বিষয়ে আমরা জানলাম যে হরিজনের তিনি তার বেসিক এডুকেশন এটা প্রকাশ করেছেন 1935 থেকে 37 সালে, এবং ইন্ডিয়ান ওপিনিয়ন কোথা থেকে পাবলিশড এবং হয়েছে ফিনিক্স সেটেলমেন্ট বা ফিনিক্স আশ্রম থেকে। এটা 1904-এর দিকে আমাদের ইন্ডিয়ান ওপিনিয়ন ফিনিক্সের যে আশ্রম সেখান থেকে মুদ্রণ হয়েছে এবং ছাপানো হয়েছে, প্রকাশনা করা হয়েছে। আর আরেকটা পত্রিকা ছিল সেটা হচ্ছে নবজীবন, এবং আরেকটা পত্রিকা হচ্ছে ইয়ং ইন্ডিয়া। তাহলে গান্ধীজিকে আমরা 4টা পত্রিকায় দেখতে পাচ্ছি। 4টা তিনি পত্রিকা প্রকাশ করেছেন, নবজীবন, হরিজন, ইন্ডিয়ান ওপিনিয়ন এবং ইয়ং ইন্ডিয়া। তাহলে আজকে এই পর্যন্তই আলোচনা ছিল। ঠিক আছে? আশা করি তোমরা এটা বুঝতে পেরেছ। শোনো, একটা কথা বলে দিই শেষ পর্যন্ত, ক্লাসগুলো একটু বড় হচ্ছে। বড় হওয়ার মূল কারণটা হচ্ছে আমি যখন কোনো একটা টপিক পড়াতে চাই তখন আমি
চেষ্টা করি যে ওই রিলেটেড যাতে প্রত্যেকটা বিষয় কভার করা হয়। দেখো, তুমি গান্ধীজির উপর ইউটিউবে অনেক ভিডিও পেয়ে যাবে, কিন্তু এমন কোনো ভিডিও পাবে না যে ভিডিওটা তুমি দেখলে এবং সেটাই তোমার জন্য যথেষ্ট। তোমাকে একাধিক ভিডিও দেখতে হবে, ঠিক আছে? কিন্তু আমি চেষ্টা করি যখনই যে টপিকটা দেওয়া হয় সেটা যাতে সব দিক থেকে কভার করা হয়, ঠিক আছে? যাতে একটা ভিডিও দেখেই সম্পূর্ণ ইনফরমেশন সেখান থেকে প্রত্যেকটা স্টুডেন্ট পেয়ে যায়। এটা কেবলমাত্র ক্লাস 11-12-এর জন্য না, যদি এখানে এসএসসি যারা যে এসএলএসটি এসএসসি যারা পড়াশোনা করছে বা আদার কম্পিটিটিভ লাইনে পড়াশোনা করছে এবং গ্রেট এডুকেশনাল হিসাবে গান্ধীজিকে পড়তে হবে বা বিভিন্ন জায়গায় ইতিহাসে তো পড়তেই হবে, তো যদি তারাও এই ভিডিওটা দেখে তাদের জন্য কিন্তু যথেষ্ট একটা ইনফরমেটিভ একটা ভিডিও হবে। তো এই জন্য বেশি মানে একটু ভিডিওগুলো বড় হয়ে যাচ্ছে। তোমরা যদি একবারও দেখতে না পারো এই ভিডিওগুলো, তাহলে একবারে না দুবারে দেখবে, দুবারে না তিনবারে দেখবে, কিন্তু একবার যদি তোমরা এই ভিডিওগুলো দেখে নাও যে এটাই আমাদের এই চ্যানেলে আপলোড করা হচ্ছে, তো ওই টপিকের উপর ওই ভিডিওটা যথেষ্ট হবে, ঠিক আছে? তাহলে আজকে এই পর্যন্ত থাক। এরপরের দিন আমরা জন ডিউ বা আমাদের রুশোকে নিয়ে আমরা আলোচনা করব। তো সবাই ভালো থেকো, সুস্থ থেকো, ধন্যবাদ।